যে ফুলকপির দাম গ্রামে 2 টাকা, সেই ফুলকপিটার দামই ঢাকা শহরে বিক্রি হচ্ছে 40 টাকায়। পথে পথে চাঁদাবাজি, হয়রানি হচ্ছে কৃষক, ন্যায্য মূল্য পাচ্ছে না তারা। হতাশ কৃষক এখন সেই কপিগুলো খেতেই ফেলে রাখছে অথবা গরুর খাবার হিসেবে নিয়ে যাচ্ছে। এই যখন অবস্থা, তখন ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হয়েছিল যে পথে পথে এই যে চাঁদাবাজি প্রকাশ্যে চলছে, এক দলের জায়গায় আরেক দল এসে চাঁদাবাজের স্থান দখল করেছে, এই চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করার জন্য সরকার কি করছে? এদেরকে কি সরকার দেখছে না? ডক্টর ইউনূস সুস্পষ্ট জবাব দিলেন, হয়তো আমাদের দৃষ্টিশক্তি এত পরিষ্কার নয়। এইরকম একটা দায়িত্বহীন জবাব যখন আমরা রাষ্ট্রের প্রধানের কাছ থেকে, সরকার প্রধানের কাছ থেকে পাই, হতাশ হতে হয়, ভয় পেতে হয় এবং ভাবতে হয় সরকার তাহলে কিভাবে চলছে। প্রিয় দর্শক, তাহলে কি কানায় চালাচ্ছে সরকার? কেন তারা দেখছেন না? কেন তাদের দৃষ্টিভঙ্গি স্বচ্ছ নয়? কেন তারা বলছেন যে আমাদের দেখার চোখ খুব একটা বেশি না? খুব পরিষ্কারভাবে যদি কোট আনকোট করি, ডক্টর ইউনূস বলেছেন সরকারের চোখ এত পরিষ্কার না। সম্প্রতি আমরা জানি নিউ এজ সম্পাদক নুরুল কবির ডক্টর ইউনূসের একটি সাক্ষাৎকার নিয়েছেন, যেটি গতকালকে প্রকাশিত হয়েছে, প্রচারিত হচ্ছে, এবং সেই সাক্ষাৎকারের একটা অংশে ডক্টর ইউনূস এই কথা বলেছেন। আজকে আমরা আলোচনা করব ডক্টর ইউনূসের এই সাক্ষাৎকারটা নিয়ে। শুরুতেই আমি নুরুল কবিরকে ধন্যবাদ জানাতে চাই। আমরা সম্প্রতি ডক্টর ইউনূসের অন্যান্য যে ইন্টারভিউগুলো দেখেছি, সেগুলোতে আসলে অন্যান্য সম্পাদকরা তেলের ডিব্বা নিয়ে ডক্টর ইউনূসের কাছে গিয়েছিলেন, বাট নুরুল কবির তার কোনো স্বভাবসুলভ সাংবাদিকতা করেছেন, কোনো তেলের ডিব্বা নিয়ে যান নাই, এবং যে প্রশ্নগুলো করার প্রয়োজন ছিল অধিকাংশই তিনি সঠিকভাবে করেছেন। ধন্যবাদ নুরুল কবির ভাই। আমরা এখন চলে যাব মূল সাক্ষাৎকার দেখার জন্য। প্রিয় দর্শক, আপনারা যারা এই সাক্ষাৎকারটি দেখেন নাই, আমি ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশনের জায়গায় মূল সাক্ষাৎকারটির লিঙ্ক দিয়ে দিব। আশা করি আপনারা এনজয় করবেন। তাহলে আসুন দেখা যাক ডক্টর ইউনূস এখানে কি কি ফাঁকিঝুঁকি কথা বলেছেন। প্রথমেই তার উপরে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন নুরুল কবির, যে ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে হুট করে তার মামলাগুলো বাতিল হয়ে গেল, 6টি মামলা প্রত্যাহার হয়ে গেল, বাতিল হয়ে গেল, এবং নুরুল কবির জানতে চেয়েছেন যে এটা কি এই কারণে হলো যে ডক্টর ইউনূস ক্ষমতায় আছেন বলেই এই মামলাগুলো প্রত্যাহার হয়ে গেল? এর জবাবে ডক্টর ইউনূস বেশ দায়সারা গোছের কথা বললেন। উনি বললেন যে না, এগুলো এমনিতেই উঠে যেত, এগুলো ভুয়া মামলা, এগুলা উনি ক্ষমতায় থাকলেও উঠে যেত, না উঠলেও উঠে যেত, এগুলা সম্পর্কে উনি খুব একটা গা ঝাড়া দিলেন, যেগুলো কোনো বিষয় না। আদতে কি তাই? আসলে তাহলে দেখা যাক। 24শে জুলাই এই মামলার কার্যক্রম বাতিল করার জন্য ডক্টর ইউনূস হাইকোর্টে আবেদন করেছিলেন, এবং হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেন। একই সঙ্গে বিচার শেষ করতে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর প্রতি নির্দেশ দেন যাতে দ্রুত এই বিচারগুলো শেষ হয়ে যায়। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 12ই আগস্ট, আপনারা দেখুন 8 আগস্ট কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতায় এসেছেন, 12ই আগস্ট কল্যাণ তহবিলের গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের টাকা আত্মসাতের অভিযোগে করা মামলা থেকে তাকে খালাস দেওয়া হয়। মামলা প্রত্যাহার কিভাবে হয়? এটা কিন্তু রায়ে খালাস হয় নাই, মামলা প্রত্যাহার হয়েছে দুদকের আবেদনের প্রেক্ষিতে। দুদক কার? সরকারের। মানে ডক্টর ইউনূস এই মামলাগুলো যেভাবে বলছেন, যেগুলো আদালতে স্বাভাবিকভাবে এগুলো ভুয়া মামলা, প্রমাণ নাই, এবং বিচারে খালাস পেতেন তিনি কিন্তু সেই বিচারের জন্য অপেক্ষা করেন নাই। 8 তারিখে আসার ক্ষমতা আসার পরে 12ই আগস্ট দুদকের মাধ্যমে এই মামলাগুলো প্রত্যাহার করা হয়, মানে রাষ্ট্র নিজেই মামলা তুলে নিয়ে যায়। এটা শেষ নয়, এরপরে যেটা করেন স্বভাবসুলভ, যে এনজিও সুলভ চাতুর্য, সেই চাতুর্যটা ডক্টর ইউনূস তার আইনজীবীরা করেন। এটা কিন্তু মামলা উঠে যাওয়ার পরে তারা লিভ টু আপিল করেছেন, না না না, মামলা উঠে যাওয়া ঠিক হয় নাই, আমরা এটা আদালতে লড়বো, কেন উঠে গেল এইটা বিষয়ে আমরা লিভ টু আপিল করব। ফাঁকিঝুঁকিটা দেখতে পাচ্ছেন? যিনি সরকার আসার 4 দিনের মাথায় সরকারি একটা প্রতিষ্ঠানের মাধ্যমে, সরকারি প্রতিষ্ঠান মামলা তুলে দিল, এবং তারপর উনি বললেন ও আমরা তো জানতাম না, মানি না, মানবো না, আমরা রায়ের জন্য ফাইট করব। এই ধরনের ভণ্ডামি, এই ধরনের কপটতা, শঠতা খুব স্বভাবসুলভ কিন্তু ডক্টর ইউনূসের জন্য, যেটা আমাদের কাছে আগে কখনোই পরিষ্কার হয়নি, কিন্তু ইদানিং খুব বেশি আকারে তার এই জিনিসগুলো আমাদের কাছে পরিষ্কার হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা কি ছিল?
একটা ইন্টারেস্টিং প্রশ্ন হচ্ছে যে নুরুল কবির বললেন যে 2007 সালে আপনি একটা রাজনৈতিক পার্টি করতে গিয়েছিলেন যেটার নাম নাগরিক শক্তি, এবং সেটা তো করেছিলেন এই রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য। তাহলে এখন আপনি কেন বলেন আমি কখনো রাষ্ট্র ক্ষমতায় আসতে চাই নাই, আমি সেবা করতে চাই, আমি এটার মধ্যে ছিলাম না, আমি আমার কাজের মধ্যে ব্যস্ত ছিলাম? খুব ন্যায্য একটা প্রশ্ন করেছেন নুরুল কবির। এর জবাবে ডক্টর ইউনূস কি বলেছেন? উনি বলেছেন যে না না, আমি তো এগুলো সিরিয়াসলি নেই নাই। 2007 সালে আমি তখন ভ্রমণ করতেছিলাম, এয়ারপোর্টে বিভিন্ন সময় সাংবাদিকরা বলে, আমার বন্ধু বান্ধবরা বলে কোনো রাজনৈতিক দল নাই, তুমি একটা করো। তাদের চাপে পড়ে তারপরে আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি করব। এবং ওই সাংবাদিকরা আমাকে এয়ারপোর্টে জিজ্ঞেস করে সব কিছু, উনি কিন্তু কোট আনকোট বলছেন, সব কিছু এগুলো এই যাওয়া আসার পথে এয়ারপোর্টে হয়েছে। তখন বলেছি করব। আরও কিছুদিন পরে লোকজন বলেছে তাহলে এটার একটা নাম দেন। তো আমি একটা নাম দিয়েছি নাগরিক শক্তি। ডাহা নির্জলা মিথ্যা কথা। ডক্টর ইউনূস যখন নাগরিক শক্তি করেন, এটা এয়ারপোর্টে ঘোষণা করা হয় নাই। উনি খুব সুন্দর করে একটা লেখা প্রথম আলোয় ছেপেছিল একদম ফার্স্ট পেজে, এবং সম্ভবত সকলগুলো পত্রিকায় সেটা ছাপা হয়েছিল। উনি খুব আবেগ ঘন অবস্থায় বলেছিলেন যে তিনি নতুন রাজনৈতিক দল করতে চান। তখন সুশীল সমাজের, বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টার সহ সুশীল সমাজের যে একটা টু পার্টি মাইনাস করার ফর্মুলা ছিল, -2 ফর্মুলা হিসাবে যেটি প্রচলিত, সেটারই ধারাবাহিকতায় ডক্টর ইউনূস তার দলটি করতে চেয়েছিলেন, এবং এটা খুব লিখিতভাবে ছিল। এবং তিনি সেখানে খুব পরিষ্কারভাবে লোকজনের মতামত আহ্বান করেছিলেন। আমার তখন মগবাজারে অফিস, আমি ভোরের কাগজে যাওয়া আসার পথে, ভোরের কাগজ তখন বাংলা মোটরে, মগবাজারে আমার ব্যবসায়ী প্রতিষ্ঠান, আমি দুটোর মধ্যে যাওয়া আসা করে মগবাজারে একটা ঠিকানায় ওনারা চিঠি নিচ্ছিলেন। আমি দেখেছি শত শত মানুষ লাইনে দাঁড়িয়ে সেখানে চিঠি দিয়ে ডক্টর ইউনূসের প্রতি তাদের সমর্থনটা প্রকাশ করছিল। একটা সাধারণ মানুষ যারা এই দুই দলের মারামারি থেকে বিরক্ত বিতশ্রদ্ধ হয়ে গেছিল, এবং তখন মাত্র ডক্টর ইউনূস নোবেল পুরস্কার পেয়েছেন, তার প্রতি জনগণের একটা আস্থা ছিল, সাধারণ মানুষের একটা প্রত্যাশা ছিল। কিন্তু ডক্টর ইউনূস সেই রাজনৈতিক পথে হাঁটতে চান নাই, তিনি সবসময় সংক্ষিপ্ত রাস্তায় যেতে চেয়েছিলেন। আপনাদের মনে আছে তিনি যখন এই পার্টিটা ঘোষণা করেন এবং তিনি বলছেন যে অন্য রাজনৈতিক দল নাই, কথাটা সত্য। তখন দেশে জরুরি অবস্থা চলছিল, রাজনৈতিকভাবে অন্য দলগুলা রাজনৈতিক মাঠে সরব ছিল না, 111-এর সরকার খুব কঠোর ছিল। সেই সময় উনি এই দলটি করেছিলেন, এবং তিনি চেয়েছিলেন ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের যে মেকানিজম, সেই মেকানিজমে সংক্ষিপ্তভাবে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া। তার দুর্ভাগ্য এবং মানুষের সৌভাগ্য, তখন কিন্তু ফখরুদ্দিন মঈনুদ্দিনের শাসনকালের প্রায় যবনিকা টেনে যাচ্ছে, আন্তর্জাতিক মহলে এটা গ্রহণযোগ্য হয় নাই, যার কারণে ডক্টর ইউনূস কিছুদিন পরে, প্রায় 10 সপ্তাহ পরে, আবার পত্রিকায় লিখে বলেন যে তিনি যে সমর্থন চেয়েছিলেন সেই সমর্থন না পাওয়ার কারণে তিনি দল করছেন না। আরেকটা গুরুত্বপূর্ণ কথা তিনি সেখানে বলেছিলেন, তিনি বলেছিলেন অন্যান্য দল থেকে যারা আমার কাছে আসতে চেয়েছিল বলেছিল তারাও আসছে না। মানে উনি অন্যান্য বড় দলগুলো ভাঙানি দিয়ে লোক নিয়ে আসতে চেয়েছিলেন, যেটা মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার খুব আপ্রাণ চেষ্টা করেছিল। কিন্তু সেই সময়কার বড় পার্টি আওয়ামী লীগ, বিএনপি থেকে তারা কোনো গুরুত্বপূর্ণ নেতাকে ভাঙানি দিয়ে নিয়ে যেতে পারে নাই। যদিও অনেকগুলো সংস্কার কমিটি ওটা চাপচুপ করা হয়েছিল, বিএনপির ভিতরে একটা গ্রুপ হয়েছিল, আওয়ামী লীগের ভিতরে হয়েছিল, কিন্তু গুরুত্বপূর্ণ কোনো নেতা ডক্টর ইউনূসের সাথে যান নাই। এবং না যাওয়ার কারণে উনি যখন শর্টকাটে ক্ষমতায় আসতে পারবেন না, তখনই তিনি নাগরিক শক্তি থেকে বেরিয়ে আসেন এবং সেটাকে বাদ দেন। কিন্তু এই সাক্ষাৎকারে তিনি বলছেন না, পরে যখন 10 সপ্তাহ গেল আমি দেখলাম ব্যাপারটা সিরিয়াস হয়ে যাচ্ছে, আমার কিন্তু কখনো রাজনৈতিক দল করার কোনো ইচ্ছা ছিল না, তাই আমি এটা উইথড্র করে দিলাম। কি পরিমাণ মিথ্যাচার, অসত্য কথা একজন সম্মানিত লোক, এই রাষ্ট্রের, এই সরকারের প্রধান এবং আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন লোক বলতে পারেন। ওনার সেই সময়কার লেখা নাগরিক শক্তি করার জন্য ওনার আহ্বান, এইগুলো কিন্তু পত্রিকার পাতায় রয়ে গেছে। উনি যদি বলেন যে এয়ারপোর্টে সাংবাদিকদের চাপে উনি একটা রাজনৈতিক দল করার কথা বলেছেন, 10 সপ্তাহ পরে এটাকে উইথড্র করেছেন কারণ উনি সিরিয়াস না, তাহলে তার বোধ বুদ্ধির উপরে আমাদের কিন্তু অনাস্থা জন্মায়। রাজনৈতিক দল করবেন, একটা রাষ্ট্র নিয়ে কথা হচ্ছে, একটা সরকার নিয়ে কথা হচ্ছে, রাজনীতি নিয়ে কথা হচ্ছে, আপনার মনে ইচ্ছা হইলো আপনি বললেন, আপনি জানতেন করবেন না, শত শত লোক এখানে আপনাকে চিঠি লিখলো, লাইন ধরে লোক আপনাকে চিঠি জমা দিল, আপনি সবার সাথে কি ঠাট্টা করছিলেন? এইসব কথা বলার কোনো মানে হয় না। আপনি স্বীকার করেন যে তখন আমি আবার সংক্ষেপে আসতে চেয়েছিলাম, কারণ আমি আসতে পারি নাই, এইবার পেরেছি, এইবার ঢুকে গেছি। বি অনেস্ট, সততার সাথে এগুলো ডিল করা বোধ হয় আমাদের সকলের উচিত, আপনার তো বিশেষ করে উচিত। আচ্ছা, তারপরে তাকে আরেকটা মজার প্রশ্ন করেছেন নুরুল কবির, যেটা হচ্ছে যে ছাত্রদের মাঝে অনেককে আপনার ম্যান্ডেট দুর্বল হচ্ছে কিনা না। আমরা জানি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যে ছাত্রগুলো আছে, এরা আসলে অধিকাংশই ছাত্র না,
বিয়ে শাদী করেছে, ছাত্রত্ব অনেক আগেই চলে গিয়েছে, বাট ছাত্র দাবি করছে। এদের মধ্যে এখন বিভিন্ন ধরনের কামড়ি মারামারি হচ্ছে, একজন আরেকজনের মারতেছে, গালি দিচ্ছে, খোঁচা দিচ্ছে, কেউ সরকারে কেউ সরকারের বাইরে আছে। এই অনৈক্য আসলে, যেহেতু উনি বলেছেন যে ছাত্রদের নিয়োগকর্তা, ছাত্ররা তার নিয়োগকর্তা, সেটাতে তার ম্যান্ডেটের কোনো সমস্যা হচ্ছে কিনা। উনি যেভাবে জবাবটা দিয়েছেন, এটাকে আমাদের ব্লগের ভাষায় আমরা আগে বলতাম তেনা পেঁচানো, মানে মূল জবাবটা না দিয়ে ডাইনে বায়ে দেয় কিছু কথাবার্তা বলা। উনি বলেছেন যে হ্যাঁ ওরা যদি করে স্বাভাবিক, ওদের মধ্যে সমস্যা হবে, ওটা রাজনীতি, হ্যাঁ ওদের এক পক্ষ দুর্বল হবে আর এক পক্ষ সবল হবে। কিন্তু উনি বলছেন না, ওনার নিয়োগকর্তারা যদি বিভাজিত হয়ে যায় তাহলে তার ম্যান্ডেটের কী হবে, কারণ উনি নিজেই জানেন যে তার ম্যান্ডেটের অবস্থা ভালো না। জনসম্পৃক্ততা না থাকার কারণে জনগণের মধ্যে তার সরকারের এফিসিয়েন্সি নিয়ে, দক্ষতা নিয়ে জোর প্রশ্ন দাঁড়িয়েছে। আচ্ছা, তারপরে ওনাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি প্রধান উপদেষ্টা, তো আপনি উপদেষ্টা, কার উপদেষ্টা, কাকে উপদেশ দেন? উপদেষ্টা মানে তো উপদেশ দেন। উনি বলছেন যে এগুলো আমার মাথায় আসে না, আমাকে দায়িত্ব নিতে বলেছে, আমি দায়িত্ব নিয়ে নিয়েছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজন প্রাজ্ঞ ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, তাকে একটা দায়িত্ব দেওয়া হচ্ছে, তার পদ কি, পদের দায়িত্ব কি, এগুলো না বুঝে শুধু সরকারের পদ খালি হয়েছে বলে আপনি ঝাঁপ দিয়ে পৌঁছে গেছেন, পড়ে গেছেন, এই বলাটা কি শোভন হয়? অবশ্যই শোভন নয়। কিন্তু আমরা সাক্ষাৎকারে শুনলাম তিনি এই কথাটা বলেছেন খুব নায়েব সুরে, খুব সহজ সরলভাবে বলেছেন। সাধারণ মানুষ এইসব সহজ সরল কথা বিভ্রান্ত হয়ে যায়। কিন্তু মনে রাখতে হবে, ইনি হচ্ছেন সেই লোক যিনি এখন দাবি করছেন যে তিনি রাজনৈতিক দলটা ছেলে খেলা হিসাবে করেছিলেন। পুরো রাষ্ট্র সরকার এবং এই প্রশাসনের কাহিনীগুলো তার কাছে ছেলে খেলার মতো। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়েছে। এই যে তারা বললেন জুলাই ফাউন্ডেশনের মাধ্যমে আহতদেরকে, নিহতদেরকে টাকা দেবেন, কোটি কোটি টাকা। আমার যতটুকু মনে পড়ে খুব সম্ভবত 30 বা 50 লক্ষ টাকা নিহতদেরকে দেওয়া হবে, আহতদেরকে দেওয়া হবে, বা কোটি টাকাও দেওয়া হতে পারে, আমার মনে নাই, এতবার এরা এত ঘোষণাগুলো চেঞ্জ করেছেন। প্রশ্ন করা হয়েছে এই টাকাগুলো এখনও দেওয়া হচ্ছে না কেন? আমরা কিন্তু দেখতে পাই জুলাই ফাউন্ডেশনের নামে সার্জিস আলম এবং অন্যান্য নেতারা কিন্তু খুবই সুন্দর সুন্দর পাঞ্জাবি পরে প্রাডো এবং কী কী গাড়ির জন্য, দামি দামি গাড়ি, আমি নামও জানি না, এগুলা চড়ে টড়ে বেশ ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু আহতদের কথা যতটুকু আমরা সংবাদপত্রে দেখেছি, অনেকেই কিন্তু এখনও নিজের ভিটামাটি বিক্রি করে, জিনিসপত্র বিক্রি করে চিকিৎসা চালাচ্ছেন, তারা যথাযথ হেল্প পাচ্ছেন না। নিহতদের কথা তো বলার কিছু নাই, তারা মারা গিয়েছেন, তাদের পরিবার শোক করছে, এবং তারা কেউ যে সিগনিফিক্যান্ট কোনো টাকা পেয়েছেন এর কোনো প্রমাণ নাই। এর জবাবে ডক্টর ইউনূস বলেছেন যে হ্যাঁ আমলাতন্ত্রের কারণে দেওয়া যায় নাই, আমাদের সামগ্রিক ব্যর্থতা, এইটা ওইটা আছে। ভাই 5 মাস চলে গেল, এমন তো না যে প্রতিদিন নতুন নতুন লোক আহত হচ্ছে, নতুন নতুন লোক মারা যাচ্ছে। 5 আগস্ট পর্যন্ত যারা আহত এবং নিহত হয়েছেন তাদের তালিকা আপনারা 5 মাসে করতে পারলেন না, এটা তো বিশ্বাসযোগ্য না। যদি আপনাদের কিছু তালিকার কিছু অংশ নিয়ে আপনাদের প্রশ্ন থাকে, সেগুলো বাদ দিয়ে যাদের নাম ফাইনাল হয়েছে তাদের টাকাটা দেন। আপনি একজন আহত লোককে 5 বছর পরে টাকা দিলে তো হবে না। এই ব্যর্থতা যখন আছে আপনাদের, একবারে প্রায়োরিটির কাজটা আপনারা করছেন না, কিন্তু টাকা ছাপিয়ে সেই ব্যাংকগুলোকে দিচ্ছেন, যে ব্যাংকগুলো বিগত সরকারের সময় লুট হয়েছে, বিগত সরকারের সময় যেগুলো খালি করে দেওয়া হয়েছে। সো আপনারা আসলে সেই এই প্রতিনিধিত্ব করছেন, লোকাল কর্পোরেটদের প্রতিনিধিত্ব করছেন, যেটা আমার দর্শকরা অনেকেই জানেন যে বেশ আগে একজন বিদেশি পর্যবেক্ষক, যার ভিডিওটা আমি শেয়ার করেছিলাম, তিনি বলেছিলেন যে এই সরকার এসে আসলে সেই কর্পোরেটদের কি দেখবে, গরিবদের দেখবে না, যার কারণে গরিবের 2 টাকার কপি কেন ঢাকায় 40 টাকা বিক্রি হয়, আপনি বলছেন সরকারের চোখ যথেষ্ট পরিষ্কার নয়, কারণ আপনারা সেটা দেখতে চাচ্ছেন না। এটা দুর্ভাগ্যজনক, এটা লজ্জাজনক, এটা কষ্টদায়ক। আচ্ছা, তারপরে এসেছে সংস্কার। সংস্কার নিয়ে উনি বলেছেন অনেকগুলো কমিটি হয়েছে, সেই কমিটিগুলো আগামী সপ্তাহে, এই 7 তারিখের মধ্যে রিপোর্ট দেবে, 6টা কমিটি। তারপরে সেই কমিটিগুলোর প্রধানদের নিয়ে আরেকটা কমিটি হয়েছে, এবং সেই কমিটি তারপরে কথাবার্তা বলে এটা এক ধরনের সমন্বয় করার চেষ্টা করবেন। এইটা ডেডলাইন উনি বলতে চান নাই বা বলতে পারেন নাই। নুরুল কবির বলেছেন যে এটা কি 15ই জানুয়ারির মধ্যে আমরা আশা করতে পারি, উনি বলেছেন, কিন্তু কার কার সাথে কথা বলবেন জিনিসটা উনি পরিষ্কার করেন নাই। আমার ধারণা এই বিষয়ে ওনার কোনো আইডিয়া নাই, ওনারা কোনো পরিকল্পনা করেন নাই। ওনারা সংস্কারকে ঠেলে ঠেলে যতদিন ক্ষমতায় থাকা যায় তার একটা চেষ্টা করছিলেন, বাট ইদানিং বুঝতে পেরেছেন যে সেই চেষ্টা খুব একটা ফলপ্রসূ হবে না, সুতরাং এখন হয়তো তারা এই জায়গাটায় কাজ করবেন। দেশের কথা বাদ দেন, বিদেশের ব্যাপারেও কিন্তু ডক্টর ইউনূসের খুব একটা পরিষ্কার ধারণা আছে বলে মনে হয় না। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নুরুল কবির করেছিলেন যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে ভারত সরকারের কাছে যে
যোগাযোগ করা হয়েছে, এটার আপডেট কি? ডক্টর ইউনূস বলতে পারেন নাই, বলেছেন কোনো আপডেট নাই। তারপরে নুরুল কবির জিজ্ঞেস করেছেন আপনারা নেক্সট প্ল্যান কি করতে চাচ্ছেন, অগ্রগতি কি হবে, কবে এটার পরবর্তী ফলো আপ আপনারা করবেন। এই বিষয়ে উনি বলছেন আমি কিছু জানি না, আমার কোনো ধারণা নাই এই বিষয়ে। নুরুল কবির জিজ্ঞেস করেছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় আপনাকে ব্রিফ করে না? ডক্টর ইউনূস বলেছেন আমি ওদের জিজ্ঞেস করি নাই। এই হচ্ছে অবস্থা। দেশের গুরুত্বপূর্ণ পররাষ্ট্র বিষয়ক একটা সিদ্ধান্ত, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে কি হবে না, এটা নিয়ে ভারতের সাথে বাংলাদেশ সরকারের কিন্তু একটা দীর্ঘমেয়াদী কূটনৈতিক টাগোবয় চলবে। এই বিষয়ে সরকার প্রধান খুব ক্যাজুয়ালি বলছেন আমি এখনো জিজ্ঞেস করি নাই, জিজ্ঞেস করে জানবো বলবো। গোটা সাক্ষাৎকার দেখে আমার যেটা মনে হয়েছে যে ডক্টর ইউনূস আসলে কিছুই জানেন না। তাকে যারা নিয়োগ দিয়েছে, এই ছাত্র না, আসলে আন্তর্জাতিক যে শক্তিটা নিয়োগ দিয়েছে তারাই হয়তো সরকার চালাচ্ছে, অথবা হয়তো কেউ চালাচ্ছে না, যে যার মতো চলছে। একটা গল্প ছিল যে একজন লোক সারা জীবন নাস্তিক ছিল, তো হঠাৎ করে সে বাংলাদেশে বেড়াতে আসলো, কিছুদিন পরে দেখা গেল সে আস্তিক হয়ে গেছে, সে ঈশ্বরে বিশ্বাস করে। তো তার বন্ধু তাকে বলল যে ভাই তুই সারা জীবন নাস্তিক ছিলি, হঠাৎ করে কি ব্যাপার, তুই দেখা যায় খুব আল্লাহ খুদা মানুষ ঘটনাকে। তখন সেই লোকটা বলেছিল যে আমার বাংলাদেশে এসে মনে হয়েছে আল্লাহ একজন আছেন, নাইলে এই দেশ চালায় কে? তো আমাদেরকে আসলে আল্লাহ চালাচ্ছেন। ডক্টর ইউনূসের এই সাক্ষাৎকার থেকে সেটাই আবার পরিষ্কার হলো। এই জন্যই আমি আজকের এই ভিডিওর শিরোনাম দিয়েছিলাম যে ডক্টর ইউনূসের স্বীকারোক্তি কানায় চালায় সরকার। কারণ নিজেই বলেছেন যে তাদের দৃষ্টিভঙ্গি এত পরিষ্কার নয়। তারা সিন্ডিকেট ভাঙতে চান না, সাক্ষাৎকারে দেখবেন। তারা চাঁদাবাজি বন্ধ করতে চান না, সাক্ষাৎকারে দেখবেন। তারা জুলাই আগস্টের আহত নিহতদের টাকা পয়সা দেওয়ার ব্যাপারে এই এফিসিয়েন্সি নাই, এগুলোই গুণে তারা দিতে পারছেন না ঠিক মতো। কি করছেন তারাই জানেন। প্রিয় দর্শক, দোয়া করেন আল্লাহ যেন সরাসরি আমাদের দিকে দৃষ্টি রাখেন, এই দেশটাকে রহম করেন। এইভাবে বিশৃঙ্খলভাবে বিচ্ছিন্নভাবে যদি চলতে থাকে তাহলে এই দেশের যত সমস্যা আছে এগুলোর আদৌ কোনো সমাধান আমার নজরে পড়ছে না। ভালো থাকুন, কথা হবে অন্য পর্বে।